Okay, so our today's topic is preposition. So there are different types of question from preposition. তাহলে ফার্স্টে আমাদের যেটা জানতে হবে যে প্রিপোজিশনের কী কী কোশ্চেন আছে, যেটা আমি একটু আগে তোমাদের সাথে ডিসকাস করলাম। তো প্রিপোজিশন মানে কি? প্রি প্লাস পজিশন মানে কোনো একটা ওয়ার্ডের আগে বসে সেই ওয়ার্ডের রেসপেক্টে অন্য কোনো ওয়ার্ডের পজিশনকে ইন্ডিকেট করে। কোনো একটা ওয়ার্ডের আগে বসে সেই ওয়ার্ডের রেসপেক্টে অন্য কোনো ওয়ার্ডের পজিশনকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। ধরো বললাম যে আই অ্যাম সিটিং অন দ্য চেয়ার, তাহলে সিটিং অন দ্য চেয়ার, তাহলে অন দ্য চেয়ার, চেয়ারের আগে বসছে, তাহলে চেয়ারের আগে বসে চেয়ারের রেসপেক্টে কার পজিশনটাকে ইন্ডিকেট করছে? চেয়ারের রেসপেক্টে যে বসছে তার পজিশনটাকে ইন্ডিকেট করছে। তো সেক্ষেত্রে প্রি মানে বিফোর, আর বিগিনিং আর যার আগে বসছে। তো প্রিপোজিশন এবার কথা হচ্ছে কার কার আগে বসে বা কিভাবে আমরা প্রিপোজিশন ইউজ করব। তো আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের অ্যাঙ্গেল থেকে দেখব, তাহলে কম্পিটিটিভ এক্সামের অ্যাঙ্গেলে যদি আমরা দেখি প্রিপোজিশন থেকে 3 ধরনের কোশ্চেন আসে। ফার্স্ট যেটা আমি বললাম, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশন হয়। যেমন বিভিন্ন ওয়ার্ডের পর প্রিপোজিশন ফিক্সড থাকে, যেমন অ্যাভয়েড বাই, কনফার্ম টু, কনফার অন, কনকার ইন, কম্পেয়ার্ড অফ, কমপ্লাই উইথ। তো এগুলোকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশন হবে এটা ফিক্সড। সেকেন্ড হচ্ছে কনফিউজিং প্রিপোজিশন। সেকেন্ড কি? কনফিউজিং প্রিপোজিশন। তোমরা যারা যারা নোট করতে চাও আমার সাথে সাথে নোট করতে থাকো। সেকেন্ড হচ্ছে কনফিউজিং প্রিপোজিশন। এই কনফিউজিং প্রিপোজিশনটা কি? যে প্রিপোজিশনগুলো আমাদের ইউজ করতে গিয়ে আমরা কনফিউজ হয়ে যাই, উই বিকাম কনফিউজড ওয়াইল ইউজিং দোজ প্রিপোজিশন। যেগুলো দেখতে একই রকম মনে হয়। ধরো তোমাকে বললাম ইনের সাথে ইনটুর কী ডিফারেন্স, বা ইনের সাথে উইথ ইনের কী ডিফারেন্স। তো এইগুলো হচ্ছে কনফিউজিং প্রিপোজিশন। বা ধরো বললো বাইয়ের সাথে উইথের কী ডিফারেন্স। সো দিস আর কনফিউজিং প্রিপোজিশন। আর থার্ড নাম্বার 3 হচ্ছে কমন এরর্স ফ্রম প্রিপোজিশন। কমন এরর্স ফ্রম প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন ইউজ করে সেন্টেন্সে যে ধরনের কোশ্চেন আসে। তাহলে একটু অডিওটা অফ করবে। তাহলে প্রিপোজিশন আমরা ইউজ কিভাবে সেন্টেন্সে করব এটা তোমরা নিশ্চয়ই জানো। প্রিপোজিশন তোমরা ইউজ করেছো বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন জায়গায়। তো আজকে আমরা প্রথমে স্টার্ট করব কোনটা দিয়ে, কনফিউজিং প্রিপোজিশন না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো আমরা বেসিক্যালি স্টার্ট করব কনফিউজিং প্রিপোজিশন দিয়ে। যে প্রিপোজিশনটা ইউজ করতে গেলে আমরা কনফিউজ হয়ে যাই, যে ধরনের প্রিপোজিশন আমাদের বিভিন্ন ফিলার্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে। তো সেগুলো দিয়ে স্টার্ট করব, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমাদের সাইড বাই সাইড করে যেতে হবে। কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশন হয়, দিস ইজ কল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা আমাদের সাইড বাই সাইড করে যেতে হবে। আর লাস্টে আমরা দেখব প্রিপোজিশন ইউজ করে সেন্টেন্সে কীভাবে কোশ্চেন আসে। তাহলে টুডে আওয়ার টপিক উইল বি কনফিউজিং প্রিপোজিশন। সো লেট আস স্টার্ট কনফিউজিং প্রিপোজিশন। তো এই কনফিউজিং প্রিপোজিশনে প্রথমে একটা হেডিং লেখো, মানে কী কী কনফিউজিং প্রিপোজিশন আমরা পড়ব। ফার্স্ট মেক আ লিস্ট অফ দ্যাট। নাম্বার 1 লেখো বাই কমা উইথ। বাই কমা উইথ। নাম্বার 2 লেখো beside comma besides। নাম্বার 2 লেখো beside comma besides। নাম্বার 3 লেখো, যদিও এটা প্রিপোজিশন নয় যেহেতু একই রকম আমি একসাথে লিখে দিচ্ছি একেবারে, ফার্দার কমা ফার্দার। নাম্বার 4 লেখো অন কমা আপন। নাম্বার 5 লেখো
ওভার কমা অ্যাবোভ। নাম্বার 6 লেখো আন্ডার কমা বিলো কমা বিনিথ। আন্ডার কমা বিলো কমা বিনিথ। নেক্সট লেখো between comma among comma amongst। তারপর নেক্সট লেখো amid comma amidst। amid comma amidst। তারপরে লেখো amid comma amidst হলো। তারপর লেখো ওএফ অফ কমা ও ডবল এফ অফ। তারপর নেক্সট লেখো ওএফ অফ ও ডবল এফ অফ লিখলে নেক্সট লেখো টিল কমা বাই কমা আনটিল। টিল বাই আনটিল। তারপর লেখো টু কমা টুয়ার্ডস। তারপর লেখো ইনটু কমা ইন। টু টুয়ার্ডস ইনটু ইন। তারপর লেখো থ্রু কমা অ্যাক্রস কমা অ্যালং। থ্রু কমা অ্যাক্রস কমা অ্যালং। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমাদের আগে পড়তে হবে। So these are some confusing prepositions. So first we have to study this. আরেকটা লিখে নাও behind comma before। behind comma before এটা আমরা কোথায় ইউজ করব? তো এই ধরনের প্রিপোজিশনগুলো আমাদের দেখতে হবে। আর ইনটু ইন তো আমরা করেছি। সো ফার্স্ট ইউ মেক দ্য হেডিং অফ দ্যাট। তাহলে এবার আমরা এক এক করে সেটা করব। অ্যামংস্ট, ঠিক আছে। টিল বাই আনটিল টু টুয়ার্ডস ইনটু ইন থ্রু অ্যাক্রস অ্যালং বিহাইন্ড বিফোর। So first of all number 1 is by comma with. So we are learning confusing preposition. Now inside confusing preposition number 1, the first one is by comma with. Where we should use by and where we should use we should use with. Suppose first if I give you an example, suppose I write dash a pen। I write dash a pen, এখানে কি হবে? by হবে না with হবে? I write dash a pen, by হবে না with হবে? এখানে কি হবে? with a pen। অনেকে ভুল করে বাইও বলে। তো এখানে সেক্ষেত্রে জানতে হবে আমাদের বাই এর সাথে উইথের ডিফারেন্সটা কি। তাহলে একটা জিনিস মনে রাখবে, বাই যেটা, তো লিখে রাখো বাই ইজ ইউজড ফর পার্সন। বাই ইজ ইউজড ফর পার্সন। বাইটা বেসিক্যালি কিসের জন্য ইউজ হয়? বাই ইজ ইউজড ফর পার্সন। বাট উইথ ইজ ইউজড ফর নন লিভিং থিং, দ্যাট ইজ অবজেক্ট। উইথ ইজ ইউজড ফর নন লিভিং থিং অর অবজেক্ট। উইথ ইজ ইউজড ফর নন লিভিং থিং অর অবজেক্ট। ঠিক আছে, এবার পেনটা তো একটা নন লিভিং বডি, অবজেক্ট। তাহলে এখানে আমরা কি ইউজ করব? উইথ ইউজ করব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বললো রাবণ
was killed. Ravan was killed dash Ram dash an arrow. Ravan was killed dash Ram dash an arrow. তাহলে এখানে রামটা তো একটা পার্সন, তাহলে পার্সনের আগে কি হবে? বাই হবে। রাবণ ওয়াজ কিল্ড বাই রাম। আর ড্যাশ অ্যান অ্যারো কী হবে না? উইথ অ্যান অ্যারো। রাবণ ওয়াজ কিল্ড ড্যাশ রাম ড্যাশ অ্যান অ্যারো। এবার অ্যারোটা তো একটা অবজেক্ট বা ইনস্ট্রুমেন্ট, তাহলে ইনস্ট্রুমেন্টের আগে আমরা কী ইউজ করবো? উইথ ইউজ করবো। তাহলে এখানে উইথ অ্যান অ্যারো, আর রামের আগে কী ইউজ করবো? বাই রাম। রাবণ ওয়াজ কিল্ড বাই রাম উইথ অ্যান অ্যারো। ঠিক আছে, তাহলে এখানে আই রাইট উইথ এ পেন। না, এবার ধরো আমি তিনটে সেন্টেন্স লিখছি, কোনটা কী হবে বলবে। ফার্স্ট লিখেছি আই রাইট ড্যাশ এ পেন, এটা লিখেছি অলরেডি। আই রাইট ড্যাশ অ্যান ইঙ্ক পেন। আই রাইট ড্যাশ অ্যান ইঙ্ক পেন। আর তারপরে দিচ্ছি আই রাইট ড্যাশ ইঙ্ক। এবার এই দুটোতে কোথায় কী হবে বলো? এই দুটোতে কোথায় কী হবে বলো? নেক্সট হচ্ছে, তাহলে এখানে দেখো এই তিনটে সেন্টেন্সই ব্যাপার মোরাললেস কাছাকাছি আছে। ফার্স্ট সেন্টেন্স আই রাইট ড্যাশ এ পেন, তাহলে ড্যাশে কী হবে? সেকেন্ড আই রাইট ড্যাশ অ্যান ইঙ্ক পেন, তাহলে ইঙ্ক পেন তো একটা পেন, ইঙ্ক পেন ইজ নাথিং বাট এ পেন, তাহলে ইঙ্ক পেনও তো একটা পেন। তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা পেন, পেন হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, তাহলে ইনস্ট্রুমেন্টের আগে আমরা কী ইউজ করি? উইথ ইউজ করি। তাহলে আই রাইট উইথ অ্যান ইঙ্ক পেন। থার্ড ওয়ান দেখো আই রাইট ড্যাশ ইঙ্ক, তাহলে ইঙ্কটা কি? ইঙ্কটা একটা মাধ্যম, ইঙ্কটা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট নয়। আমি কালিতে লিখি, ইঙ্কে লিখি, তাহলে ইঙ্কের আগে আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। এখানে না আমরা বাই ইউজ করব, না আমরা উইথ ইউজ করব, কারণ আমরা জানি বাই আমরা ইউজ করি কার ক্ষেত্রে? বাই আমরা ইউজ করি পার্সনের ক্ষেত্রে। তো ইঙ্ক তো পার্সন নয়, সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব না। আর উইথ আমরা কোথায় ইউজ করি? উইথ আমরা ইউজ করি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। তো যেহেতু ইঙ্কটা ইনস্ট্রুমেন্ট নয়, সেজন্য আমরা এখানে উইথটাও ইউজ করব না। তো ইঙ্ক যেহেতু একটা মিডিয়াম বা মাধ্যম, আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। সো আই রাইট ইন ইঙ্ক। ঠিক আছে, তাহলে এটা হলো নাম্বার 1। নেক্সট নাম্বার 2। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। তোমার আওয়াজটা খুব স্লো আসছে, একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, না এখানে হচ্ছে, এটা হচ্ছে বাহন, মানে কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেমের আগে আমরা বাস, ট্রেন এগুলোর আগে আমরা বাই ইউজ করি। ঠিক আছে, এটার সাথে তুমি এটা যেটা বোঝালাম, এটা হচ্ছে কিসের দ্বারা তুমি কাজটা করছো। যেমন হি কিল দ্য টাইগার উইথ অ্যান অ্যারো, তাহলে অ্যারোটা একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু বাস ট্রেন এগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন। তো এই ধরনের ট্রান্সপোর্টেশনের আগে আমরা বাই ইউজ করতে পারি, এটা হচ্ছে এক্সেপশনাল কেস। তো বাইয়ের সাথে আমরা কি ইউজ করতে পারি? বাই প্লাস এনি ট্রান্সপোর্টেশন হতে পারে। বাইয়ের সাথে আমরা যে কোনো ট্রান্সপোর্টেশন হতে পারে। না এর সাথে এর কোনো লিঙ্ক নেই, এটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তাহলে বাই উইথ হলো নেক্সট। বিসাইড কমা বিসাইডস, নাম্বার 2 কি আছে? বিসাইড কমা বিসাইডস, তাই তো? তো নাম্বার 2 আমাদের বিসাইড কমা বিসাইডস। হেডিং করো বিসাইড কমা বিসাইডস। নাম্বার 2 হচ্ছে বিসাইড কমা বিসাইডস। তাহলে আগে এর রুলটা লিখে নাও, এটা তোমরা মোরালে সবাই জানো। তাহলে প্রথমে বিসাইডে লেখো ইট ইন্ডিকেটস by the side of somebody or something. It indicates by the side of somebody or something. It indicates by the side of somebody or something. Beside. আর নেক্সট বিসাইডসে লেখো it indicates something extra. It indicates something extra or in addition to. It indicates something extra or in addition to. তাহলে besides এ লেখো something extra or in addition to. এবার আমরা এর ইউজটা কিভাবে করব? ধরো এক্সাম্পল দিচ্ছি,
little boy was sitting the little boy was sitting dash his mother. The little boy was sitting dash his mother. আর নেক্সট লেখো dash my relatives dash my relatives I invited my friends too. Dash my relatives I invited my friends too. So next sentence, dash my relatives I invited my friends too. ঠিক আছে, তাহলে বলো কোন ক্ষেত্রে আমরা কি ইউজ করব? পরের ক্ষেত্রে বিসাইডস, কারণ এখানে হচ্ছে বিসাইড হিজ মাদার বলেছে, যেহেতু মাদার আছে সেক্ষেত্রে মাদারের জন্য আমরা কি করব? বিসাইড করব, কারণ পাশে। আর এখানে আমার রিলেটিভদের ছাড়াও ইন অ্যাডিশন টু মাই রিলেটিভ, তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করব? এক্ষেত্রে আমরা বিসাইডস ইউজ করব, মানে বিসাইডস মাই রিলেটিভস আই ইনভাইটেড মাই ফ্রেন্ডস টু। বিসাইডস মাই রিলেটিভস আই ইনভাইটেড মাই ফ্রেন্ডস টু, মানে রিলেটিভদের ছাড়া আমি আমার বন্ধুদেরকেও ইনভাইট করেছি। ঠিক আছে, তাহলে এটা হোপফুলি নোট করা হয়ে গেছে। চলে আসো 3 নম্বরে। নাম্বার 3 দেখো, নাম্বার 3 চার্টে কী ছিল নাম্বার 3-তে একটু বলো। হ্যাঁ, FARTHER FURTHER, দেখো ফার্দার ফার্দার, এটা প্রিপোজিশন নয়, এটা অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ইউজ করি। এবার যেহেতু একই রকমের, এই জন্য আমি একসাথে লিখে দিলাম ফার্দার কমা ফার্দার। তাহলে এই দুটো ফার্দারের মধ্যে ডিফারেন্স কি? তাহলে আমি আগে এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম দিল্লি ইজ ড্যাশ from Kolkata than Patna. Delhi is dash from Kolkata than Patna. আর নেক্সট লেখো invention of coronavirus vaccine. Invention of coronavirus vaccine needs dash research and experiment. Invention of coronavirus vaccine needs dash research and experiment. তাহলে এই দুটোতে কি হবে? তাহলে প্রথম কথা FAR ফার্দার, এই ফার্দার মানে কি? FAR ফার্দারে লেখো ইট ইন্ডিকেটস লঙ্গার ডিস্টেন্স। ইট ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করে না? লঙ্গার ডিস্টেন্স। ফার প্লাস দার, FAR ফার, ফার মানে কি? দূরত্ব, ফার্দার। আর নেক্সট ওয়ান ফার্দার FURTHER, এই ফার্দার মানে কি? পরে, মানে পরে করব। ফার্দার অ্যাকশন ইজ রিকোয়ার্ড, ফার্দার এক্সপেরিমেন্ট ইজ রিকোয়ার্ড। তার মানে কি? এগেন, এর মানে কি? এগেন মানে পুনরায়, বা আমরা এরকম বলতে পারি এক্সট্রা, সামথিং এক্সট্রা অর ইন অ্যাডিশন টু। ঠিক আছে, মানে পরবর্তীকালে আবার করব। ঠিক আছে, ধরো এই যে বলেছে ইনভেনশন অফ করোনা ভাইরাস ভ্যাকসিন নিডস ফার্দার রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্ট, মানে পুনরায়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সামথিং এক্সট্রা বলতে পারো, মানে আবার something more or extra, or we can also say in addition to, ঠিক আছে। তাহলে এবার এই দুটো সেন্টেন্সে কি হবে? দিল্লি ইজ ড্যাশ ফ্রম কলকাতা, তাহলে প্রথমটায় কি হবে? প্রথমটায় হবে FARTHER ফার্দার, কারণ দিল্লি পাটনার তুলনায় কলকাতা থেকে দূরে, তাহলে FARTHER। আর পরেরটা কি হবে? FURTHER ফার্দার, FURTHER ফার্দার। তাহলে ইনভেনশন অফ করোনা ভাইরাস ভ্যাকসিন নিডস ফার্দার রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্ট।
ঠিক আছে। নেক্সট 4 নম্বর কি আছে বলো, তোমরা নোট করতে থাকো। হ্যাঁ, অন, আপন, আপ, অন টু, অন টু। তো নাম্বার 3, অন, আপন, অন টু, অন, আপন, অন টু, নাম্বার 3। তাহলে আমরা কোথায় অন ইউজ করব, কোথায় আপন ইউজ করব, কোথায় অন টু ইউজ করব। তাহলে ফার্স্ট কামিং টু অন, তাহলে আগে দেখো এখানে অন, আপন, আন টু, ওভার, অ্যাভোভ, এই সবগুলো আমি একসাথে করিয়ে দিচ্ছি। এরপর ওভার অ্যাভোভও আছে, তাহলে আমি 4 আর 5 একসাথে করিয়ে দিচ্ছি, 4,5। এরপরে আছে ওভার অ্যাভোভও আছে, তাহলে অন, আপন, ওভার, অ্যাভোভ, লাস্টে আছে অন টু। তাহলে এই সবগুলোকে আমরা একসাথে দেখছি, 4 আর 5 একসাথে করছি। আপ টুটা আছে না, এর সাথেই আছে। আপ টুটা কার সাথে আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আপ টু করে দিচ্ছি এর সাথে, তাহলে আপ টুটাও করে নিচ্ছি। দেখো এই ধরনের কোশ্চেন খুব কনফিউজিং পরীক্ষায় থাকে। ধরো বললো দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ মাই হেড, ওভার মাই হেড হবে, না অ্যাবোভ মাই হেড হবে, না অন মাই হেড হবে, না আপন মাই হেড হবে। বা ধরো বললাম দ্য রুফ ইজ ড্যাশ মাই হেড, দ্য রুফ ইজ ওভার মাই হেড, দ্য স্কাই ইজ ড্যাশ মাই হেড, কী হবে, কোথায় কী হবে? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমাদের একটু এমফাসাইজ করতে হবে। আমি কয়েকটা সেন্টেন্স বলছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। দ্য রুফ ইজ ড্যাশ মাই হেড, তারপর দিলাম দ্য স্কাই ইজ ড্যাশ মাই হেড, তারপর দিলাম aeroplane is flying dash the cloud, aeroplane is flying dash the cloud। ঠিক আছে, তো আমরা কোথায় কোনটা ইউজ করব, তাহলে এই জন্য আমাদের আগে এর নিয়মটা জানতে হবে। আমরা অন কোথায় ইউজ করব, আপন কোথায় ইউজ করব, ওভার কোথায় ইউজ করব, অ্যাবোভ কোথায় ইউজ করব। তাহলে ফার্স্ট একটা একটা করে আমরা দেখছি। ফার্স্ট চলে আসছি অনে, তোমরা যারা নোট করতে চাও নোট করে নাও। অনে লেখো it is used for the things, it is used for the things for the things which are either at rest, which are either at rest or in motion. It is used for the things which are either at rest or in motion, but মনে রাখবে টাচিং দ্য সারফেস, বাট টাচিং দ্য সারফেস, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাট টাচিং দ্য সারফেস, সারফেসকে টাচ করে থাকতে হবে। সে অ্যাট রেস্ট থাকুক, মানে দাঁড়িয়ে থাকুক, বা ইন মোশনে থাকুক, বাট ইট মাস্ট টাচ দ্য সারফেস, সারফেসকে ডেফিনেটলি টাচ করে থাকবে। তাহলে ধরো এক্সাম্পল দিচ্ছি, দ্য ডগ ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল, কী হবে, অন দ্য টেবিল। ধরো বললাম দ্য ক্যাট ইজ সিটিং, দ্য ক্যাট ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল। তাহলে এখানে তুমি কী করবে, যেহেতু টেবিলের ওপরে বসে আছে, মানে টেবিলকে টাচ করে বসে আছে, ডেফিনেটলি তুমি এখানে অন করবে। বা ধরো আমি এক্সাম্পল আরেকটা দিচ্ছি, চার পাঁচ কন্টিনিউ হচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আই অ্যাম ওয়াকিং ড্যাশ দ্য ফ্লোর, আই অ্যাম ওয়াকিং ড্যাশ দ্য ফ্লোর। বা ধরো বললাম
I am standing dash the floor. তাহলে দেখো আমি স্ট্যান্ডে থাকি বা ওয়াক করি, যাই করি না কেন, আমার পাটা তো ফ্লোরের সঙ্গে টাচ করে আছে, তাহলে ডেফিনেটলি এটা কি হবে, অন দ্য ফ্লোর হবে। আই অ্যাম ওয়াকিং অন দ্য ফ্লোর বা আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, মানে আমি হাঁটাচলা করি বা দাঁড়িয়ে থাকি, আই অ্যাম ডেফিনেটলি টাচিং দ্য ফ্লোর। তাহলে যদি আমি ফ্লোরকে টাচ করে থাকি তাহলে সেক্ষেত্রে কী হবে, আই অ্যাম ওয়াকিং অন দ্য ফ্লোর, আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, মানে সারফেসকে টাচ করে থাকলেই অন হবে, সে মোশনে থাকুক বা রেস্টে থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, নেক্সট চলে আসো আপনে। আপন, আমরা আপন কোথায় ইউজ করব, তাহলে আপন লিখে নাও। দেখো আপন ইজ ইউজড, আপন ইজ ইউজড for the things which upon is used for the things which are upon is used for the things which are in motion, which are in motion. Upon is used for the things which are in motion from one end to another, from one end to another. Upon is used for the things which are in motion from one end to another without touching the surface, without touching the surface. Upon is used for the things which are in motion from one end to another উইথাউট টাচিং দ্য সারফেস, মানে সারফেসকে টাচ না করে যদি একটা এন্ড থেকে অন্য এন্ডে কেউ মোশনে যায়। ফর এক্সাম্পল, ধরো এক্সাম্পল দিচ্ছি, দ্য ডগ স্প্র্যাং আপন দ্য টেবিল, দ্য ডগ স্প্র্যাং আপন দ্য টেবিল। হোয়াট ডাজ ইট মিন? ধরো এটা একটা টেবিল রয়েছে, টেবিলের এপাশ থেকে ডগ কী করছে, ওপাশে জাম্প করছে, এটাকে আমরা বলবো আপন। কিন্তু মনে রাখবে সে কখনোই টেবিলকে কিন্তু টাচ করছে না, ইট অলওয়েজ মেনটেন সাম ডিস্টেন্স ফ্রম দ্য সারফেস। ঠিক আছে, দ্য ডগ স্প্র্যাং আপন দ্য টেবিল, এটা হয়ে গেল তোমাদের আপন। এবার আপনের আরেক জায়গায় ইউজ হয়, এটা আপনের প্রথম ইউজ। সেকেন্ড, আপনের আরেক জায়গায় ইউজ হয়, এটা ছিল আপনের ফার্স্ট ইউজ। সেকেন্ড ইউজ নোট করে নাও, লেখো আপন ইজ অলসো ইউজড, আপন ইজ অলসো ইউজড for the things, upon is also used for the things which are about to happen, which are about to happen in near future. Upon is also used for the things which are about to happen in near future, মানে যে জিনিস নিয়ার ফিউচারে ঘটতে চলেছে সেই ধরনের জিনিসের জন্য আমরা কি করি না আপন ইউজ করি। আপন ইজ অলসো ইউজড ফর দ্য থিংস হুইচ আর অ্যাবাউট টু হ্যাপেন ইন নিয়ার ফিউচার, যে জিনিসটা নিয়ার ফিউচারে হতে চলেছে সেই ধরনের জিনিসের জন্য আমরা কি ইউজ করি, আপন ইউজ করি। ফর এক্সাম্পল, ধরো বললাম যে এখন সামনে ধরো দুর্গাপূজা আসছে, সো দুর্গাপূজা ইজ আপন আস, বা দিওয়ালি ইজ আপন আস, বা এক্সাম ইজ আপন আস, দিওয়ালি ইজ আপন আস, মানে যে জিনিসটা নিয়ার ফিউচারে হতে চলেছে, এক্সাম ইজ আপন আস, তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা কি ইউজ করি, আপন ইউজ করি। তাহলে অন হলো, আপন হলো। এবার নেক্সট চলে আসছি ওভার।
নেক্সট হেডিং করো ওভার। ওভার মানে কি, মনে রাখবে একটা জিনিস, যে কোনো জিনিস ভার্টিক্যালি আমাদের মাথার উপরে আছে। দেখো এনিথিং which is vertically above us, which is vertically above us is denoted by over. Anything which is vertically above us is denoted by over. যে জিনিসটা আমাদের মাথার উপর ভার্টিক্যালি রয়েছে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি না, ওভার দিয়ে ডিনোট করি। যে জিনিসটা ভার্টিক্যালি আমাদের মাথার উপরে আছে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, ওভার দিয়ে ডিনোট করি। ফর এক্সাম্পল দেখো, রুফ ইজ ড্যাশ মাই হেড, তাহলে রুফ তো আমাদের মাথার উপর ডিরেক্টলি আছে, তাহলে কি করব, রুফ ইজ ওভার মাই হেড। দ্য স্কাই ইজ ড্যাশ মাই হেড, ডেফিনেটলি কী হবে, স্কাই ইজ ওভার মাই হেড, কারণ স্কাইও কী রয়েছে, ভার্টিক্যালি ওপরে রয়েছে। এবার ধরো বললাম অ্যাট নুন the sun is dash my head, at noon the sun is dash my head, তাহলে এক্ষেত্রে কি হবে, ওভার মাই হেড। কেন ওভার মাই হেড হবে, কারণ ভার্টিক্যালি, তো ভার্টিক্যালি ওপরে থাকলেই ওভার হবে, মনে রাখবে ভার্টিক্যালি ওপরে থাকলেই ওভার হবে। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ অ্যাবভ। আমরা অ্যাবভ কোথায় ইউজ করব, vertically above us, anything which is vertically above us can be denoted by over, মানে যে জিনিসটা আমাদের মাথার উপর ভার্টিক্যালি রয়েছে, এনিথিং which is vertically above us is denoted by over, মানে মাথার উপর ডিরেক্টলি ভার্টিক্যালি রয়েছে, is denoted by over। যেমন sun is at noon, sun is over my head, the sky is over my head, the roof is over my head, anything which is vertically above us can be denoted by over। ঠিক আছে, নেক্সট কামিং টু অ্যাবভ, পরের পেজে আসছি। নেক্সট ওয়ান ইজ অ্যাবভ। এবার দেখো ওভার আমরা শিখে গেলাম, এবার অ্যাবভ আমরা কোথায় ইউজ করব। অ্যাবভ মানে লিখে নাও, অ্যাবভ মিন্স হায়ার দ্যান, ইউজড ইন দ্য কেস অফ কম্প্যারিজন। তাহলে মিন্স হায়ার দ্যান, অ্যাবভ মিন্স হায়ার দ্যান, অ্যাবভ মিন্স হায়ার দ্যান, used in the case of comparison, used in the case of comparison। ধরো বললাম পাখি উঠছে মেঘের ওপর দিয়ে, দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউড, তখন কিন্তু ওভার দ্য ক্লাউড হবে না। হ্যাঁ, যদি বলি বার্ডস আর ফ্লাইং ড্যাশ মাই হেড, তখন হবে ওভার মাই হেড। ধরো আমি বললাম the birds are flying dash my head, ধরো বললাম the birds are flying dash my head, আর একটা বললাম the birds are flying dash the cloud। তাহলে এবার দেখো, যখন তুমি বলছো দ্য বার্ডস আর ফ্লাইং ড্যাশ মাই হেড, তোমার মাথার উপর দিয়ে ভার্টিক্যালি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ওভার ইউজ করব, কারণ ওভার মানে হচ্ছে ভার্টিক্যালি অ্যাবভ আস। বাট যখন ক্লাউডের উপর দিয়ে বলছে ইন কম্প্যারিজন, মানে উইথ দ্য রেসপেক্ট অফ থার্ড অবজেক্ট, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, অ্যাবভ। তার মানে অ্যাবভ মিন্স হায়ার দেন, ইউজড ইন দ্য কেস অফ কম্প্যারিজন উইথ রেসপেক্ট টু সাম থার্ড অবজেক্ট। মনে রাখবে উইথ রেসপেক্ট টু থার্ড অবজেক্ট, মানে কোনো তৃতীয় অবজেক্টের রেসপেক্টে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, অ্যাবভ উইথ রেসপেক্ট টু সাম থার্ড অবজেক্ট। অ্যাবভ মিন্স হায়ার দেন উইথ রেসপেক্ট টু সাম থার্ড অবজেক্ট। কি বললাম বুঝতে পারলে, অ্যাবভ মিন্স হায়ার দেন উইথ রেসপেক্ট টু সাম থার্ড অবজেক্ট। ঠিক আছে, তাহলে এতদিন নিশ্চয় বোঝা গেল। তাহলে অন, আপন, ওভার, অ্যাবভ হলো। তাহলে আগের পাতায় একটা কোশ্চেন রয়েছে, দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউড, তাহলে ক্লাউডের উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে, তাহলে কী হবে, অ্যাবভ। বা বললো ধরো এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য ট্রপোস্ফিয়ারিক লেভেল, ইট শুড বি অ্যাবভ দ্য ট্রপোস্ফিয়ারিক লেভেল। বলো।
হ্যাঁ, তখন তুমি বিলো লিখতে পারতে, কম্প্যারিজন। মানে যখন কম্প্যারিজন হবে তখন ওপরে বোঝাতে গেলে আমরা অ্যাবভ ইউজ করব, আর নিচে বোঝাতে গেলে বিলো ইউজ করব কম্প্যারিজনের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হলো, অ্যাবভ হলো, অন আপন ওভার অ্যাবভ। নেক্সট কি আছে, নেক্সট আছে অন টু আর আপ টু। তাহলে নেক্সট লিখছি অন টু। অন টু কোথায় ইউজ করবো, দেখো অন টু মানে কি, অন প্লাস টু, অন প্লাস টু সেটা হচ্ছে অন টু। ঠিক আছে, তাহলে অন মানে কি, অন মানে কোনো কিছুর ওপরে, আর টু মানে ডেস্টিনেশন। মানে ব্যাপারটা এরকম, আমি আগে তোমার ব্যাপারটা বোঝাচ্ছি, যে যখন ডেস্টিনেশন হচ্ছে কোনো কিছুর ওপরে, যখন ডেস্টিনেশন হচ্ছে কোনো কিছুর ওপরে, তার মানে ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল। ধরো বললাম দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল। তার মানে কি, টেবিলের, ধরো অন্য কোনো টেবিল থেকে এলো, এসে ও কী করলো, এই টেবিলে জাম্প দিয়ে বসলো। তাহলে কী হবে, অন প্লাস টু, মানে ওপরে আসছে কোনো একটা ডেস্টিনেশন লক্ষ্য করে। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, অন টু দ্য টেবিল। এটা হলো অন টু। নেক্সট কি আছে, আপ টু। আপ টুটা কোথায় আছে, এর সাথেই। এবার নেক্সট আপ টু দেখো, এর সাথেই লিখে দিচ্ছি। আপ টু মানে আপ প্লাস টু, আপ প্লাস টু হচ্ছে আপ টু। তাহলে আপ মানে কি, যখন উপরে উঠছে, টু মানে একটা ডেস্টিনেশন। তার মানে ব্যাপারটা কি বোঝাচ্ছে, ব্যাপারটা হচ্ছে মোশন ফ্রম ডাউন টু আপ, মোশন ফ্রম ডাউন টু আপ, দেন motion from down to up, and then stay at a place. তার মানে কি, ধরো গাছে উঠে গাছের উপর বসে গেল। ধরো বললাম দ্য ক্যাট ক্লাইম্বড ড্যাশ দ্য ট্রি, দ্য ক্যাট ক্লাইম্বড ড্যাশ দ্য ট্রি। তাহলে ক্লাইম্বড কী হবে, আপ টু দ্য ট্রি। তার মানে কি, গাছ দিয়ে ওপরে উঠলো, উঠে গাছের ওপরে বসে গেল। ঠিক আছে, ক্লাইম্বড আপ টু দ্য ট্রি। ওকে, তো ক্লাইম্ব মানে গাছ বেয়ে উঠছে, আর অনটু কখন হয়, যখন লাফিয়ে কোনো কিছুর ওপরে গিয়ে বসছে, মানে বেয়ে বেয়ে উঠছে না। এটা হচ্ছে অনটুর সাথে আপ টুর ডিফারেন্স। নেক্সট নাম্বার 6 চলে আসো। Next, number 6, under, below আর beneath। under, below আর beneath। আমরা under কোথায় ইউজ করব, below আর কোথায় beneath ইউজ করব। তাহলে প্রথমে আন্ডারে লিখো, আন্ডারে লেখো, it indicates lower level of place, it indicates lower level of place, lower level of place, এটা খুব ইম্পর্টেন্ট। লোয়ার লেভেল অফ প্লেস জায়গাকে ইন্ডিকেট করে। তার মানে কি, আচ্ছা বিলোতে লিখছি, বিলোতে লেখো লোয়ার লেভেল অফ পজিশন, লোয়ার লেভেল অফ পজিশন
comma rank comma dignity. It indicates lower level of position comma rank comma dignity. তাহলে এক্সাম্পল দিচ্ছি, ধরো আন্ডার বললাম we are sitting dash same room, we are sitting dash same room, তাহলে কি হবে we are sitting under same roof, we are sitting under same roof, ঠিক আছে, একই ছাদের নিচে আমরা রয়েছি। তারপর ধরো বললাম আরেকটা এক্সাম্পল লিখছি, we are standing dash the tree, তারপর দিচ্ছি we are standing dash the shade, আরেকটা দিচ্ছি we are standing dash the shadow, we are standing dash the shadow। এবার কোন ক্ষেত্রে আমরা কি ইউজ করব, we are standing dash the tree, we are standing dash the shade, we are standing dash the shadow। এবার আমরা কোন ক্ষেত্রে কি ইউজ করব সেটা আমাদের বলতে হবে। বলো কোন ক্ষেত্রে কি ইউজ করব। তাহলে যখন গাছের নিচে বসে আছি, তাহলে গাছের নিচের ক্ষেত্রে আমরা কি বলবো, we are standing dash the tree, কি হবে under the tree। এবার শেডের ক্ষেত্রে কি হবে, we are standing dash the shade, কোন একটা শেড রয়েছে, ধরো একটা শেড রয়েছে উপরে, এই শেডের নিচে রয়েছে, তাহলে শেডের নিচে মানে কি হবে আন্ডারই হবে, আন্ডার দ্য শেড। আর লাস্টে কি আছে শ্যাডো, শেডের ক্ষেত্রে আন্ডার হলো, শ্যাডোর ক্ষেত্রে কি হবে, শ্যাডোর ক্ষেত্রে কি হবে, শ্যাডো হচ্ছে শেডের নিচে যে জায়গাটা জুড়ে অন্ধকার থাকে, শেডের নিচে যে জায়গাটা জুড়ে অন্ধকার থাকে, যেখানে তোমার লাইট পৌঁছতে পারে না, সেক্ষেত্রে সেই জায়গাটাকে আমরা কি বলবো শ্যাডো বলবো। তাহলে শ্যাডোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ইন ইউজ করি, উই আর স্ট্যান্ডিং ইন দ্য শ্যাডো, ডোন্ট সে আন্ডার, কারণ আমরা ছায়ার নিচে দাঁড়াই না, ছায়াতেই দাঁড়াই, ঠিক আছে। এটা হচ্ছে আন্ডার, মনে রাখবে শেডের ক্ষেত্রে আন্ডার, বাট শ্যাডোর ক্ষেত্রে হবে ইন। এরকমও থাকতে পারে উই আর স্ট্যান্ডিং ড্যাশ দ্য শ্যাডো অফ দ্য ট্রি, এরকমও থাকতে পারে উই আর স্ট্যান্ডিং ড্যাশ দ্য শ্যাডো অফ দ্য ট্রি। তাহলে ড্যাশ দ্য শ্যাডো অফ দ্য ট্রি কী করবো, ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি, ডোন্ট সে দ্যাট আন্ডার দ্য শ্যাডো অফ দ্য ট্রি, শুড বি ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি, ঠিক আছে। এবার নেক্সট চলে আসছি বিলোতে, লোয়ার লেভেল অফ পজিশন। বিলোতে আমরা কি দেখেছি, লোয়ার লেভেল অফ পজিশন অর র্যাঙ্ক অর ডিগনিটি। তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো বললাম thus a sergeant of a police force, a sergeant of a police force, a sergeant of a police force dash the inspector, a sergeant of a police force is dash the inspector। তাহলে সার্জেন্টের র্যাঙ্ক ইন্সপেক্টরের র্যাঙ্কের থেকে নিচে, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, বিলো দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর, এ সার্জেন্ট অফ এ পুলিশ ফোর্স বিলো দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর। তাহলে সার্জেন্টের র্যাঙ্ক ইন্সপেক্টরের র্যাঙ্কের কী হবে, নিচে হবে। এ সার্জেন্ট অফ এ পুলিশ ফোর্স বিলো দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর, সার্জেন্টের র্যাঙ্ক কী হবে না, ইন্সপেক্টরের র্যাঙ্কের নিচে হবে। ঠিক আছে, তাহলে আন্ডার বিলো হলো। এবার নেক্সট কি বিনিথ, এবার নেক্সট বিনিতে লেখো। তাহলে বিনিতে কি লিখবে, লিখো বিনিথ মিন্স আন্ডার বাট কভার্ড বাই সামথিং, বিনিথ মিন্স আন্ডার বাট কভার্ড বাই সামথিং।
beneath means under but covered by something. ঠিক আছে, beneath means under but covered by something, মানে কোনো কিছু দিয়ে ঢাকা রয়েছে। ধরো বললাম I found some gold coins dash the pile of leaves. I found some gold coins dash the pile of leaves. তাহলে এখানে আমরা কি লিখব? I found some gold coins beneath the pile of leaves, তার মানে কভার করা, ঢাকা। তাহলে বললাম the police found a dead body beneath the garbage ঢাকা, তাহলে এটা হচ্ছে আন্ডার কমা বিলো কমা beneath। আগেরটা 6 হয়েছে। নেক্সট কোশ্চেন পয়েন্ট নাম্বার 7। নাম্বার 7 যেটা রয়েছে বিটুইন, অ্যামং, আর তারপর কি আছে অ্যামংস্ট। এবার আমরা কোন ক্ষেত্রে কি ইউজ করব? বিটুইন, অ্যামং, অ্যামংস্ট। তাহলে বিটুইন কোথায় ইউজ করব, অ্যামং কোথায় ইউজ করব, অ্যামংস্ট কোথায় ইউজ করব? তাহলে বেসিক্যালি বিটুইন যখন বলবো দুজনের মধ্যে, ইউজড ফর টু, তাহলে এখানে আমরা কি লিখবো? ইউজড ফর টু পারসন অর থিং, টু পারসন অর থিংস, ইউজড ফর টু পারসন অর থিংস। অ্যামং আমরা কোথায় ইউজ করব? ইউজড ফর মোর দ্যান টু পারসন অর থিংস, মোর দ্যান টু পারসনস অর থিংস। আর অ্যামংস্ট আমরা কোথায় ইউজ করব? এবার অ্যামংয়ের সাথে অ্যামংস্টের ডিফারেন্সটা কি? এটাও হবে ইউজড ফর মোর দ্যান টু পারসন অর থিংস, কিন্তু অ্যামংয়ের সাথে অ্যামংস্টের ডিফারেন্স একটা আছে, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, অ্যামংয়ের পরে আমরা ভাওয়েল দিয়ে শুরু হওয়া কোনো শব্দ লিখি, আর অ্যামংস্টের সাথে আমরা কি ইউজ করি? কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া কোনো শব্দ। অ্যামংস্টের সাথে আমরা কি ইউজ করি না, কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া কোনো শব্দ। তাহলে অ্যামংয়ের সাথে আমরা ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দ ইউজ করি, অ্যামং প্লাস ভাওয়েল। আর অ্যামংস্টের সাথে আমরা কি ইউজ করি না, কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দ। এর এক্সেপশন আছে, অ্যামংস্টের পরে দাটা হয়, এক্সেপশন হিসাবে তুমি লিখে রাখতে পারো। দা যদিও কনসোনেন্ট দিয়ে শুরু, কিন্তু তাও অ্যামংস্টের সাথে দা হয়। ঠিক আছে, এক্সাম্পল লেখো। ধরো বললাম, হ্যাঁ বলো বল। না অ্যামংস্ট না, হ্যাঁ সরি, উল্টো বলেছি, উল্টো বলেছি, এটা উল্টো হয়ে গেছে। অ্যামং প্লাস কনসোনেন্ট, এটা উল্টো হয়ে গেছে, সরি। অ্যামং প্লাস কনসোনেন্টস, অ্যামংস্ট প্লাস ভাওয়েল। ঠিক আছে, এক্সেপশন হচ্ছে দা, মানে অ্যামংস্টের পরে বেসিক্যালি ভাওয়েল হয়, কিন্তু দায়ের ক্ষেত্রে টিটা যেহেতু কনসোনেন্ট তাও হচ্ছে। তাহলে বললাম ফাদার ডিস্ট্রিবিউটেড chocolates, further distributed chocolates dash our brother বা dash us। আরেকটা দিলাম, the captain distributed sweets dash his teammates the captain distributed sweets dash his teammates। তাহলে এখানে দেখো, ফাদার ডিস্ট্রিবিউটেড চকলেটস ড্যাশ আস, আসের ইউটা কি ভাওয়েল, তাহলে এখানে কি হবে অ্যামংস্ট আস। আর দ্য ক্যাপ্টেন ডিস্ট্রিবিউটেড সুইচ ড্যাশ হিজ টিমমেটস, তাহলে এখানে কনসোনেন্ট দিয়ে আছে, তাহলে কি হবে অ্যামং হিজ টিমমেটস।
তাহলে এটা হচ্ছে বিটুইনের সাথে অ্যামংয়ের সাথে অ্যামংস্টের ডিফারেন্স। দেখো নেক্সট নাম্বার 8 হচ্ছে অ্যামিড কমা অ্যামিডস্ট। অ্যামিড দেন অ্যামিডস্ট। অ্যামিডের সাথে অ্যামিডস্টের কি ডিফারেন্স? দেখো বিটুইন, অ্যামং, অ্যামংস্ট এরা হচ্ছে ডিস্ট্রিবিউশন কেসে ইউজ হয়, কিন্তু অ্যামিড বা অ্যামিডস্ট এরা বেসিক্যালি ইউজ হয় কোথায় আগে দেখতে হবে। এরা বেসিক্যালি ইউজড হয় কি অর্থে? টু ইন্ডিকেট ইন দ্য মিডল অফ, ইন দ্য মিডল অফ, টু ইন্ডিকেট ইন দ্য মিডল অফ। আবার বলছি, অ্যামিড বা অ্যামিডস্ট এটা ইউজ হয় কী হিসাবে? টু ইন্ডিকেট ইন দ্য মিডল অফ, মানে কোনো কিছু মাঝখানে বোঝাতে। টু ইন্ডিকেট ইন দ্য মিডল অফ, মিডল অফ বোঝাতে গেলে আমরা কি ইউজ করি? এই অ্যামিড বা অ্যামিডস্টকে ইউজ করি। ঠিক আছে, টু ইন্ডিকেট ইন দ্য মিডল অফ। কিন্তু মনে রাখবে অ্যামিডের সাথে কি হয় না, কনসোনেন্ট হয়, মানে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া কোনো শব্দ হয়। আর অ্যামিডস্টের সাথে কি শুরু হয় না, ভাওয়েল দিয়ে শুরু হওয়া কোনো শব্দ, যেমন আমরা অ্যামং আর অ্যামংস্টের ক্ষেত্রে করেছিলাম। এক্সাম্পল যেমন ধরে বললাম, হি ইজ সিটিং, হি ইজ সিটিং ড্যাশ আস। ধরে বললাম হি ইজ সিটিং ড্যাশ আস, তাহলে এখানে কি হবে? আর ধরে বললাম হি ইজ সিটিং ড্যাশ হিজ ফ্রেন্ডস, মানে ওর বন্ধুদের মাঝখানে বসে আছে। তাহলে বন্ধুদের মাঝখানে ড্যাশ হিজ ফ্রেন্ড, তাহলে হি এইচ দিয়ে শুরু, তাহলে এখানে কি হবে? অ্যামিডস্ট হবে। হি ইজ সিটিং অ্যামিডস্ট হিজ ফ্রেন্ড। আর যখন আসের ইউ দিয়ে শুরু হবে সেক্ষেত্রে কি হবে? অ্যামিড। হি ইজ সিটিং অ্যামিডাস, তাহলে হি ইজ সিটিং অ্যামিডাস, তারপর হবে হি ইজ সিটিং অ্যামিডস্ট হিজ ফ্রেন্ডস। তাহলে এটা হচ্ছে অ্যামিডের সাথে অ্যামিডস্টের ডিফারেন্স। তাহলে অ্যামিডস মানে মনে রাখবে ইন দ্য মিডিল অফ, মাঝখানে, কিসি কা বিচ মে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামিডসের সাথে অ্যামিডস্টের ডিফারেন্স। হ্যাঁ, কি বলছো বলো? তোমার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। বলছিলাম বিটুইনটা হ্যাঁ হ্যাঁ তখন ওই দুজন ওখানে মেনশন করে দেয়া থাকে। হ্যাঁ 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 বিটুইনটা সবসময় দুজনের ক্ষেত্রে হবে, দুজনের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা কি আছে একটু বলো তো, আমি দেখলাম বাট। একটা এক্সাম্পল দেবেন? বিটুইন ধরো বললাম যে দিস দিস ওয়ার্ড শুড বি কেপ্ট বিটুইন আস, দিস ওয়ার্ড শুড বি লিমিটেড উইথিন আস। বিটুইন বা বললাম যে ডিস্ট্রিবিউট চকলেটস বিটুইন টু ব্রাদার্স, যখন দুজন ভাইয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করছো, ডিস্ট্রিবিউট চকলেটস বিটুইন টু ব্রাদার্স। এবার যখন অনেকের মধ্যে তখন অ্যামং দ্য ব্রাদার্স। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা কী ছিল বলো তো, খাতায় লেখা আছে তোমাদের। আচ্ছা ও এফ অফ, ও ডবল এফ অফ আর ফ্রম। ওকে, নেক্সট নাম্বার 9। দেখো নাম্বার 9, ও এফ অফ, ও ডবল এফ অফ, আর তারপর হচ্ছে কি আরেকটা কি, ফ্রম, না তাই তো? আচ্ছা তাহলে আগে আমি ও ডবল এফ অফটা করি। ও ডবল এফ অফটা, ও ডবল এফ অফটা কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস এনি ডিটাচড কন্ডিশন। এই ও ডবল এফ অফ যেটা, এটা বেসিক্যালি কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস এনি ডিটাচড কন্ডিশন। লিখে রাখো তোমরা, indicates any detached condition but separated, but basically separation. It indicates basically separation. It indicates separation or in a detached condition. ধরো বললাম he jumped dash the horse. ধরো বললাম he jumped dash the horse, তাহলে এই হর্সের আগে কি বসবে? he jumped dash the horse, তাহলে কি হবে? ও ডবল এফ অফ দ্য হর্স।
হি জাম্পড অফ দ্য হর্স, মানে সেপারেশন। বা ধরো বললাম প্লিজ সুইচ অফ দ্য ফ্যান, তাহলে কি সার্কিটটাকে আমি সেপারেট করলাম। বা ধরো বললাম মাই হাউস ইজ অফ দ্য রোড, ধরো বললাম মাই হাউস ইজ অফ দ্য রোড, মাই হোম ইজ ড্যাশ দ্য রোড। তাহলে আমি যদি বলি এক হতে পারে মাই রোজ ইজ বিসাইড দ্য রোড, মাই হোম ইজ বিসাইড দ্য রোড, মানে রাস্তার ঠিক পাশে। বা এরকম হতে পারে মাই হোম ইজ অফ দ্য রোড, অফ দ্য রোড মানে রোড থেকে একটু দূরে, রোড থেকে একটু ভেতরে, একেবারে রোডের গায়ে নয়। এটা হচ্ছে ও ডবল এফ অফ। নেক্সট ও এফ অফ। ও এফ অফটা কোথায় আমরা ইউজ করি? তাহলে অন টু দ্য হর্স মানে হর্সের ওপরে জাম্প করলো, হর্সের নিচ থেকে হর্সের ওপরে। আর এখানে হি জাম্পড অফ, হ্যাঁ হি জাম্পড অফ দ্য হর্স মানে হর্স থেকে নিচে নামলো, মানে সেপারেটেড ফ্রম দ্য হর্স। ধরো বললাম ইউ পুট অফ দ্য লাইট, পুট অফ দ্য লাইট মানে কি এক্সটিংগুইশ, মানে আলোটাকে নিভিয়ে দাও। ঠিক আছে, এবার ও এফ অফটা কোথায় ইউজ হয়? ও এফ অফটা কোথায় ইউজ হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এই ও এফ অফটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়, এর অনেক রকম ইউজ আছে। কী ক্ষেত্রে ইউজ হয়? It is used to indicate source, comma material. It is used to indicate source, comma material, comma content, etc. এক্সাম্পল দিচ্ছি, ধরো বললাম the bottle is ফুল অফ মিল্ক। তাহলে এই অফটা কি ইন্ডিকেট করছে? কোয়ান্টিটিকে। আমি পরে লিখছি, এটা আগে ব্ল্যাঙ্কগুলো লিখি। আরেকটা লিখছি, দ্য পেন ইজ মেড ড্যাশ গোল্ড। ঠিক আছে, তাহলে এখানে সোর্স, ম্যাটেরিয়াল, কন্টেন্ট এগুলো ইউজ করার জন্য আমরা কি ইউজ করি? ও এফ অফ। তাহলে ফুল অফ মিল্ক মানে কি বোতলের মধ্যে মিল্ক আছে। দ্য পেন ইজ মেড অফ গোল্ড মানে সোনা দিয়ে তৈরি, তাহলে পেনের ম্যাটেরিয়ালটা কি না গোল্ড। এবার আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে ও এফ অফের সাথে ফ্রমের কি ডিফারেন্স। তাহলে এটাকে ভালো করে তোমরা নোট করে রাখো, এর ওপর কোশ্চেন কিন্তু আসে। ও এফ অফ যখন ফিজিক্যাল চেঞ্জ হবে, যখন ফিজিক্যাল চেঞ্জ হবে, আর ফ্রম যখন পার্মানেন্ট চেঞ্জ হবে। তোমরা জানো ফিজিক্যাল চেঞ্জ, টেম্পোরারি চেঞ্জ, যখন পার্মানেন্ট চেঞ্জ হবে মানে যেখানে ওয়েভ অফে লেখো রিকভারি পসিবল, রিকভারি পসিবল মানে যেখানে তুমি আবার রিকভারি করতে পারো, সেটা হচ্ছে ওয়েভ অফ। আর ফ্রম মানে কি যেখানে রিকভারি পসিবল নয়, রিকভারি ইজ নট পসিবল, ওয়ার recovery is not possible, where recovery is not possible। ঠিক আছে, তাহলে ব্যাপারটা দেখো, এটাকে আমরা কিভাবে নোট করব। ধরো বললাম, এক্সাম্পল দিচ্ছি যে দ্য জুস ইজ মেড ড্যাশ অরেঞ্জ, দ্য জুস ইজ মেড ড্যাশ অরেঞ্জ। আরেকটা দিচ্ছি, দ্য ওয়াল ইজ মেড ড্যাশ ব্রিক্স, দ্য ওয়ার্ল্ড ইজ মেড ড্যাশ ব্রিক্স। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, যখন ইট দিয়ে পাঁচিলটা তৈরি হচ্ছে, যখন আবার বলছি ইট দিয়ে পাঁচিলটা তৈরি হচ্ছে, তাহলে ইট দিয়ে আসবে, একটু ওয়েট করো, এসে যাবে। দেখো আমি যেটা বলছি শুনতে পাচ্ছ তো, দ্য জুস ইজ মেড ড্যাশ অরেঞ্জ। তাহলে হ্যাঁ এবার এসছে, লেখা এসছে এবার, হ্যাঁ হ্যাঁ, দ্য জুস ইজ মেড ড্যাশ অরেঞ্জ। অরেঞ্জ থেকে তুমি জুস বানিয়ে ফেলেছো, তুমি জুস থেকে কি আর অরেঞ্জটাকে ফিরে পাবে? নিশ্চয়ই পাবে না। তাহলে পার্মানেন্ট চেঞ্জ মানে রিকভারি ইজ নট পসিবল। তাহলে এখানে আমি কি ইউজ করবো? এখানে আমি ইউজ করবো ফ্রম।
বাট ইট দিয়ে তুমি ওয়াল বানিয়েছো, কিন্তু ওয়ালটাকে ভাঙলে আবার তো ইট বেরিয়ে আসবে, তার মানে এটা কি ফিজিক্যাল চেঞ্জ বা রিকভারি পসিবল? তাহলে এখানে আমরা কি ইউজ করব? অফ। তাহলে এটাকে মাথায় রাখো, দ্য জুস ইজ মেড ফ্রম অরেঞ্জ, দ্য জুস ইজ মেড অফ ব্রিক্স। কি বললাম, বোঝা গেল? এবার দেখো আমরা টিল কোথায় ইউজ করব, বাই কোথায় ইউজ করব, আনটিল কোথায় ইউজ করব। এর সাথে আমি আরেকটাও বলে দিচ্ছি, সিন্স আর ফর, এটাও বলে দেব, যেহেতু একই রকমের সিন্স আর ফর, এই সবগুলো একসাথে বলে দেব। তাহলে ফার্স্ট কাম টু টিল। এই টিল আমরা কোথায় ইউজ করব? দেখো টিল মানে কি, এটা হচ্ছে ইট ইন্ডিকেটস আ টাইম লিমিট, ইট ইন্ডিকেটস টাইম লিমিট, time limit up to which, it indicates a time limit up to which the work has to be done, মানে যে পর্যন্ত কাজটা করতে হবে। ধরো বললাম আই শ্যাল ওয়ার্ক টিল 6 PM, আমি 6টা পর্যন্ত কাজ করব। ধরো আমি বললাম যে আই শ্যাল ওয়ার্ক টিল 6 PM, তাহলে এই টিল 6 PM মানে কি, আমি 6টা পর্যন্ত কাজ করব, 6টার আগে কিন্তু আমি কাজ ছেড়ে যেতে পারবো না। কিন্তু এটাই যখন আমি বলবো বাই, তাহলে সেক্ষেত্রে মিনিংটা সামান্য চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে ম্যাক্সিমাম টাইম লিমিট, ইট ইন্ডিকেটস ম্যাক্সিমাম টাইম লিমিট, it indicates maximum time limit, it indicates maximum time limit, ঠিক আছে, it indicates maximum time limit। তার মানেটা কি, এই ম্যাক্সিমাম টাইম লিমিট মানে তার আগেও কাজটা হতে পারে। ধরো আমি বললাম বাই 6 PM I shall have completed my work, by 6 PM I shall have completed my work, তার মানে কি 6টার মধ্যে আমি আমার কাজটা করে ফেলবো। তাহলে ম্যাক্সিমাম টাইম লিমিট মানে 6টার আগেও হতে পারে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে আনটিল। আনটিলের ক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে একটা কন্ডিশনাল কনজাংশন। এটা কি, আনটিলটা হচ্ছে একটা কন্ডিশনাল কনজাংশন। আনটিলটা কি ইউজ করে, কি বোঝায়, ইট ইন্ডিকেটস কন্ডিশনাল, আনটিলটা হচ্ছে একটা কন্ডিশনাল কনজাংশন। এটা বেসিক্যালি প্রিপোজিশন হিসেবে ইউজ হয় না, কনজাংশন হিসেবে। ইন্ডিকেটস, কন্ডিশনাল কনজাংশন indicates time limit, indicates time limit, একটা সার্টেন টাইম লিমিটকে ইন্ডিকেট করে। ইন্ডিকেটস টাইম লিমিট না করে বেটার হয় তুমি দেখো ইন্ডিকেটস টাইম কন্ডিশন, মানে যখন টাইমটা একটা কন্ডিশন হয়ে যায়। ধরো এক্সাম্পল লিখছি, আই শ্যাল ওয়েট হিয়ার, I shall wait here until you return, I shall wait here until you return, মানে যতক্ষণ না তুমি ফিরে আসবে আমি এখানে ওয়েট করব। তার মানে কি, আমার ওয়েট করাটা ডিপেন্ড করছে তোমার ফিরে আসার সময়ের উপরে, মানে একটা টাইম কন্ডিশন। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে সেটা হচ্ছে ইট ইজ আ নেগেটিভ কনজাংশন। আনটিল একটা নেগেটিভ, আনটিল একটা নেগেটিভ ওয়ার্ড বা বলতে পারো নেগেটিভ কনজাংশন। তার ফলে নো আদার নেগেটিভ ওয়ার্ড শুড বি ইউজড ইন দ্য সেম ক্লজ অফ আনটিল, নো আদার নেগেটিভ
word should be used in the same part. No other negative word should be used in the same part. তার মানেটা কি? ধরো বললাম until you cannot solve your problem, until you cannot solve your problem, I shall stay with you. I shall stay with you. তাহলে বললাম until you cannot solve your problem, I shall stay with you. তাহলে এখানে until you cannot solve your problem, I shall stay with you. তাহলে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা দেখো, until you cannot solve your problem, এই until একটা নেগেটিভ ওয়ার্ড, এই সেম পার্টে একটা নট ইউজ হয়েছে, এই নটটা কিন্তু হবে না। সো আনটিল ইউ সলভ ইউর প্রবলেম বা আনটিল ইউ সলভ, যদি নটটা না লেখো ক্যানটা না লিখলেও চলবে বা লিখলেও অসুবিধা নেই। আনটিল ইউ ক্যান সলভ ইউর প্রবলেম অর আনটিল ইউ সলভ ইউর প্রবলেম, আই শ্যাল স্টে উইথ ইউ। তাহলে এটা হচ্ছে টিল, আনটিল আর বাই। এবার নেক্সট চলে আসছি সিন্স আর ফর। এটাও ইম্পর্টেন্ট, সিন্স আর ফর। দেখো সিন্স আর ফরের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আমরা এটা দেখেছি আগে। এই দুটোই কিন্তু ইউজ হয় কোথায়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এই দুটো ইউজ হয় কোথায়? পারফেক্ট টেন্সে, নট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুটো ইউজ হয় পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াসে, যেখানে একটা কন্টিনিউটি থাকে। ঠিকই বলেছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। এবার সিন্স কোথায় ইউজ হয়? সিন্স ইউজ হয় স্টার্টিং টাইম বোঝানোর জন্য। সিন্স ইউজ হয় স্টার্টিং টাইম বোঝানোর জন্য। আর ফ্রম কোথায় ইউজ হয়? ফ্রম ইউজ হয় ডিউরেশন বোঝানোর জন্য, ঠিক আছে। বা এটাকে আর একটু ভালো করে যদি আমরা গুছিয়ে লিখি, তুমি আগে লিখে নাও কোনটা কোথায় ইউজ হয়। সিন্স ইউজ হয় স্টার্টিং টাইম বোঝানোর জন্য, আর ফর ইউজ হয় ডিউরেশন বোঝানোর জন্য। আর এই দুটোই বেসিক্যালি আমরা ইউজ করব কোথায়? না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। এক্সাম্পল ধরো বললাম ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining dash 3 hours. It has been raining dash 3 hours. আরেকটা ধরে দিলাম it has been raining, it has been raining dash morning. It has been raining dash morning. তাহলে এক্ষেত্রে কোথায় কি হবে দেখো। তাহলে বললাম ইট হ্যাজ বিন রেইনিং 3 আওয়ার্স, তাহলে 3 আওয়ার্সটা কি একটা ডিউরেশন। তো ডিউরেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ফর ইউজ করব। আর ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, মর্নিংটা কি স্টার্টিং টাইম, তাহলে স্টার্টিং টাইমের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সিন্স ইউজ করব। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। শুধু একটা জিনিস মনে রাখবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে স্টার্টিং টাইমের ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি না, ফ্রম ইউজ করি। যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়,
যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রে স্টার্টিং টাইম বোঝানোর জন্য আমরা সিন্সের ইউজ করব না। স্টার্টিং টাইম বোঝানোর জন্য আমরা সিন্সের ইউজ করব না, আমরা কার ইউজ করব? ফ্রমের ইউজ করব। ঠিক আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে স্টার্টিং টাইম বোঝানোর জন্য আমরা ফ্রমের ইউজ করব। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো বললাম I shall have been, I shall have been working, I shall have been doing my new job, I shall have been doing my new job dash 2022। তাহলে এখানে কি হবে? মানে 2022 থেকে আমি আমার নতুন চাকরি শুরু করব এবং ভবিষ্যতেও কন্টিনিউ করব। তাহলে শুরু হবে এবং তার কন্টিনিউটি থাকবে, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা ইউজ করব ফ্রম। এখানে আমরা সিন্স ইউজ করব না, এখানে আমরা ফ্রম ইউজ করব। I shall have been doing my new job from 2020। ঠিক আছে, তাহলে টিল বাই আনটিল সিন্স ফ্রম হয়ে গেল। এবার নেক্সট দেখো কি আছে। এগারো নম্বর লেখো, টু, টুয়ার্ডস, ইনটু, ইন, একসাথে করে দিচ্ছি। হ্যাঁ, থ্রু, অ্যাক্রস, অ্যালং। টু, টুয়ার্ডস, ইনটু, ইন, থ্রু, অ্যাক্রস, অ্যালং। আমি কোনটা কোথায় ইউজ করব? দেখো এই সবগুলো একই রকমের, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো ইট ইজ সামওয়ানস হোম ইন আ ভিলেজ, আঁকা বাজে হলে একটু বুঝে নেবে, অত ভালো আঁকা যাবে না, এখানে বোর্ডে আঁকছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি। তো ইট ইজ সামওয়ানস হোম ইন এ সুইট ভিলেজ। এবার ধরো গ্রাম থেকে দূরে শহরে কলেজ রয়েছে। নর্মালি গ্রামের ছেলেমেয়েরা কী করে? স্কুল পর্যন্ত গ্রামের স্কুলে পড়াশুনো করে, তারপর কাছে পাঠে যেগুলো টাউন থাকে টাউনে এসে কলেজে গিয়ে অ্যাডমিশন নেয়। এখানে শহরে এসে পড়াশুনো করবে, করে স্ট্যান্ড করবে লাইফে। কিন্তু সবাই তো স্ট্যান্ড করতে পারে না, সবাই চাকরি পায় না, কেউ কেউ বিগড়েও যায়। কেন বিগড়ে যায়? কারণ এখানে বিগড়ানোর মতো আরও অনেক উপকরণ থাকে। ধরো কলেজ থেকে একটু দূরে আর একটা বিল্ডিং, এটা কি আছে? এটা কি হতে পারে? ধরো এটা দিলাম মাল্টিপ্লেক্স, দিস ইজ আ মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্স মানে যেখানে একসাথে অনেকগুলো সিনেমা চলে। এই কলেজ আর মাল্টিপ্লেক্স, তার মাঝখানে কি আছে? ধরো তার মাঝখানে একটা পার্ক টাইপের আছে। ঠিক আছে, এবার চলো মেন কাহানি স্টার্ট করি। তো ধরো যখন সকালবেলা গ্রামের ছেলেটা বাড়ি থেকে বেরাচ্ছে, মাকে কি বলে আসছে? আমি কোথায় যাচ্ছি? আমি কলেজে যাচ্ছি। এটা তো কলেজ, আমি কলেজে যাচ্ছি। তাহলে আই অ্যাম গোয়িং টু কলেজ। তাহলে যখন আমি টু বলবো, টু মানে কি? ইট ইন্ডিকেট সার্টেন ডেস্টিনেশন,
ইট ইন্ডিকেটস সার্টেন ডেস্টিনেশন। তাহলে সার্টেন ডেস্টিনেশন যখন বোঝায় তাহলে আমরা এটাকে কি বলবো? আই এম গোয়িং টু কলেজ, মানে আমি কলেজে যাচ্ছি। সাপোজ আই এম গোয়িং টু কলেজ, মানে আমি কলেজে যাচ্ছি। তাহলে টু কি ইন্ডিকেট করে? টু ইন্ডিকেট করে ডেস্টিনেশন। তাহলে বাড়িতে যখন বলে বেরাচ্ছে সকালবেলা কি বলছে? আই এম গোয়িং টু কলেজ। এবার রাস্তায় যেতে যেতে রাস্তায় একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, সে সাইকেলে করে যাচ্ছে, ঠিক আছে, সে সাইকেলে করে যাচ্ছে। তো বন্ধুটাকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ? বন্ধুটা কি বললো? আই এম গোয়িং টুয়ার্ডস ইয়োর কলেজ, আ যাও মেরে পিছে ব্যাট যাও। তাহলে টুয়ার্ডস ইয়োর কলেজ মানে কি? টুয়ার্ডস ইয়োর কলেজ মানে কলেজের দিকে, ইন দ্য সেম ডেস্টিনেশন ডিরেকশন। তো টুয়ার্ডস ইন্ডিকেটস কি? ডিরেকশন, ইট ইন্ডিকেটস ডিরেকশন। তাহলে সেন্টেন্স কি বলছি? তাহলে বললাম আই এম গোয়িং টুয়ার্ডস ইয়োর কলেজ, আই এম গোয়িং টুয়ার্ডস ইয়োর কলেজ, আই এম গোয়িং টুয়ার্ডস ইয়োর কলেজ। তো টুয়ার্ডসটা কি? ডিরেকশন। তাহলে সে ছেলেটা কী করলো? গিয়ে ওর বন্ধুর পিছনে সাইকেলে বসে পড়লো। এবার দুজনে মিলে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এবার বন্ধু কী করলো? কলেজের সামনে এসে ছেলেটাকে এখানে নামিয়ে দিল, দিয়ে চলে গেল নিজের কাজে। এবার এ ভাবছে কোথায় যাবে, কলেজে যাবে না নতুন মুভি এসছে মুভি দেখতে যাবে। তো রোজ কলেজে যায়, আজকে ইচ্ছা হলো না আজকে আমি মুভি দেখতে যাব, নতুন মুভি এসছে। তাহলে কলেজের পিছন দিয়ে বেরিয়ে গিয়ে এখানে আসলো। এবার ওর ডেস্টিনেশন কোথায়? মাল্টিপ্লেক্স, মাঝখানে কি আছে? পার্ক। নাও হি হ্যাজ টু অপশন, আইদার পার্কের মধ্যে দিয়ে যাবে অথবা বাইরে ফুটপাথ দিয়ে যাবে। এবার বাইরে ফুটপাথ দিয়ে গেলে ঘুরে ঘুরে যেতে হবে, সময় লাগবে, এই জন্য সে পার্কের মধ্যে দিয়ে গেল। ওদিকে হয়তো কেউ ওয়েট করছে। তো কী হবে? হি কেম ইনটু দ্য পার্ক। তাহলে প্রথমে হি ওয়েন্ট ইনটু দ্য পার্ক, তাহলে পার্কের মধ্যে ঢুকলো। তাহলে এখানে কী হবে? ইনটু। তাহলে ইনটু মানে কি? যখন স্থান পরিবর্তন হচ্ছে, বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে। হি ওয়েন্ট ইনটু দ্য পার্ক, পার্কের মধ্যে গেল। তাহলে ইনটু আমরা কোথায় ইউজ করব? মনে রাখবে, ইনটু মানে হচ্ছে চেঞ্জ অফ প্লেস অর মিডিয়াম। চেঞ্জ অফ প্লেস অর মিডিয়াম, মনে রাখবে। ইনটু মানে আমরা কি ইউজ করব? চেঞ্জ অফ প্লেস অর মিডিয়াম, ঠিক আছে? চেঞ্জ অফ প্লেস অর মিডিয়াম মানে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, মানে জায়গাটাকে চেঞ্জ করলে। এক্সাম্পল দিচ্ছি, ধরো বললাম হি কেম ইনটু দ্য ক্লাসরুম। বা ধরো বললাম আই অ্যাম pouring water, I am pouring water from jug into the glass, I am pouring water from jug into the glass. আরেকটা বললাম the swimmer jumped into the water, সে জলের বাইরে থেকে জলের ভেতরে কি করলো? জলের বাইরে থেকে জলের ভেতরে জাম্প করলো, ঠিক আছে? তাহলে যখনই জলের বাইরে থেকে জলের মধ্যে জাম্প করলো মানে মিডিয়াম চেঞ্জ হলো, বা জগ থেকে গ্লাসে জল ঢাললো সেখানেও মিডিয়াম চেঞ্জ হলো, বা ক্লাসরুমের বাইরে থেকে ক্লাসরুমের ভেতরে আসলো, মিডিয়াম মানে জায়গা চেঞ্জ হলো। যখনই চেঞ্জ অফ প্লেস বা মিডিয়াম হবে আমরা কি করব না ইনটুর ইউজ করব। হি ওয়েন্ট ইনটু দ্য পার্ক। প্রসঙ্গত এখানে একটা জিনিস বলে রাখি, যদি সেন্টেন্সটা এরকম থাকতো যে হি কেম ইনটু দ্য ক্লাসরুম, যদি এরকম দেওয়া হয় হি এন্টার্ড, তখন কিন্তু কেম হবে না, ওয়েন্ট ইনটু হবে না, তখন কিন্তু ইনটু হবে না, হি এন্টার্ড দ্য ক্লাসরুম। কেন? এই এন্টারের পরে কিন্তু কখনো ইনটু হয় না, মনে রাখবে। এই এন্টারের পরে কখনো ইনটু হয় না। কেন?
এই এন্টার মানেই হচ্ছে কাম ইনটু, এই জন্য এন্টারের পরে কখনো ইনটু দেবে না। যদি কখনো সেন্টেন্সে থাকে হি এন্টার্ড ইনটু দ্য প্লেস, হি এন্টার্ড ইনটু দ্য রুম, সেই ইনটুটা হবে না। এটা এক্সেপশন। এবার এই এক্সেপশনের ওপরেও এক্সেপশন আছে, কখনো কখনো এন্টারের পরেও ইনটু হয়। এবার কখন এন্টারের পরে ইনটু হয়? যখন কোনো বিজনেস এগ্রিমেন্ট হয়, হি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। ধরো বললাম হি এন্টার্ড ইনটু দ্য এগ্রিমেন্ট, তো সেক্ষেত্রে আমরা এন্টারের পর ইনটু বলবো যখন আমরা কোনো বিজনেস এগ্রিমেন্ট বা ডিলের কথা বলবো, আদারওয়াইজ নয়। তাহলে হি কেম ইনটু দ্য পার্ক, তাহলে সে পার্কের ভেতরে এলো। এবার ধরো তার বন্ধুরা ফোন করে জিজ্ঞেস করছে তুমি কোথায় আছো এখন, কি বলবে? নাও আই অ্যাম ইন দ্য পার্ক। তাহলে যখন পার্কে এসে গেল তখন ইন। তাহলে ইন মানে কি? ইন মানে হচ্ছে ইনসাইড আ প্লেস, ইনসাইড এ প্লেস। সাপোজ আই হ্যাভ কাম ইন টু দ্য রুম, নাও আই অ্যাম ইন দ্য রুম। ঠিক আছে? এবার সে পার্কের মধ্যে দিয়ে দৌড়ানো শুরু করলো, জোরে জোরে হাঁটা শুরু করলো। তাহলে সেক্ষেত্রে কী হবে? হি ওয়াজ রানিং থ্রু দ্য পার্ক, হি ওয়াজ রানিং থ্রু দ্য পার্ক। আমি এটাকে ওপরে লিখছি। থ্রু এর মানে কি? থ্রু এর মানে হচ্ছে মোশন, মোশন ইনসাইড ডেন্স ডেন্স প্লেস, মানে কোনো ডেন্সলি পপুলেটেড জায়গার মধ্যে দিয়ে যখন কেউ মোশনে যাচ্ছে তখন আমরা কি ইউজ করি? থ্রু ইউজ করি। ধরো নর্মালি রাস্তার উপর দিয়ে তুমি হাঁটছো, তুমি যদি রাস্তার উপর দিয়ে হাঁটো কি বলবে? আই এম ওয়াকিং অন দ্য রোড। কিন্তু এটাই যখন দুর্গাপুজোর সময় ভিড়, একদম ভিড়ে ঠাসা ক্রাউডের মধ্যে দিয়ে হাঁটছো, তুমি কি বলবে? উই আর রাশিং থ্রু দ্য ক্রাউড। তাহলে থ্রুটা কখন হয়? যখন কোনো ডেন্সলি পপুলেটেড প্লেসের মধ্যে দিয়ে কেউ যায়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? না থ্রু ইউজ করি। তো থ্রু এর ক্ষেত্রে এক্সাম্পল তুমি লিখে রাখো। ধরো বললাম উই আর রাশিং থ্রু দ্য ক্রাউড, উই আর রাশিং থ্রু দ্য ক্রাউড। তাহলে এই যে থ্রুটা, এই থ্রুটা কি ইউজ করে? না যখন কোনো ডেন্সলি পপুলেটেড প্লেসের মধ্যে দিয়ে আমরা যাই, সেটাকে আমরা কি বলি? থ্রু বলি। উই আর রাশিং থ্রু দ্য ক্রাউড। ঠিক আছে? এবার ধরো কখনো ইডিয়াম থাকে থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু থিক অ্যান্ড থিন মানে কি? ভালো মন্দের মেশানো, ভালো মন্দের মধ্যে দিয়ে, থ্রু থিক অ্যান্ড থিন। এবার ধরো সে পার্কের বাইরে আসলো, এবার বন্ধুদের সাথে এখানে দেখা হলো, বন্ধুরা বললো কিভাবে এলি? ও কি বলবে? আই কেম অ্যাক্রস দ্য পার্ক, আই হ্যাভ কাম অ্যাক্রসিং দ্য পার্ক। তাহলে এখানে কি হবে? অ্যাক্রস, আই হ্যাভ কাম অ্যাক্রসিং দ্য পার্ক। তাহলে নেক্সট হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস আমরা কোথায় ইউজ করব? অ্যাক্রস কোথায় ইউজ করব? অ্যাক্রস মানে হচ্ছে আফটার ক্রসিং আ প্লেস, আফটার ক্রসিং আ প্লেস। যখন আমি প্লেসটাকে ক্রস করছি তখন আমরা কি বলবো? তখন আমরা অ্যাক্রস বলবো না, তখন আমরা বলবো আই অ্যাম ক্রসিং দ্য প্লেস। বাট যখন প্লেসটাকে ক্রস করা হয়ে গেছে তখন কি বলবো? আই হ্যাভ কাম অ্যাক্রসিং দ্য প্লেস। ঠিক আছে? ধরো একটা ছোট্ট এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো এটা হচ্ছে ব্রিজ, এখানে আমরা বাসের জন্য ওয়েট করছি। একটা বাস এপাশ থেকে এপাশে আমাদের সামনে আসলো। তাহলে বাসটা যখন ব্রিজটাকে ক্রস করছে তখন আমরা কি বলবো? দ্য বাস ইজ ক্রসিং দ্য প্লেস, দ্য বাস ইজ ক্রসিং দ্য প্লেস, দ্য ব্রিজ, দ্য বাস ইজ ক্রসিং দ্য ব্রিজ। কিন্তু যখন ক্রস করে এখানে এসে গেছে, দ্য বাস হ্যাজ কাম টু আস অ্যাক্রসিং দ্য ব্রিজ। তাহলে এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম দ্য বাস ইজ ক্রসিং দ্য ব্রিজ, দ্য বাস ইজ ক্রসিং দ্য ব্রিজ। যখন বাস ব্রিজকে ক্রস করছে, এবার বাস যখন ব্রিজকে ক্রস করে এপাশে এসে গেছে তখন আমরা কি বলবো? দ্য বাস হ্যাজ কাম ক্রসিং দ্য ব্রিজ।
দ্য বাস হ্যাজ কাম ক্রসিং দ্য ব্রিজ, মানে ব্রিজকে ক্রস করে বাসটা আমাদের সামনে এসছে। তাহলে মনে রাখবে আফটার ক্রসিং হচ্ছে অ্যাক্রস, যখন ক্রস করছে সেটা হচ্ছে ক্রসিং, আর যখন ক্রস করে ফেলেছে আফটার ক্রসিং মানে হচ্ছে অ্যাক্রস। ইউ উইল রিমেম্বার আফটার ক্রসিং মানে হচ্ছে অ্যাক্রস। কি বললাম বোঝা গেল? আফটার ক্রসিং মানে হচ্ছে অ্যাক্রস। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল টু টুয়ার্ডস, ইনটু, ইন, থ্রু, অ্যাক্রস, অ্যালং। এবার অ্যালংটা কোথায় হবে? অ্যালংটাও বলে দিই। ধরো কারোর হাতে অনেক সময় রয়েছে, সে পার্কের মধ্যে দিয়ে যাবে না, সে বাইরে ফুটপাথ দিয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি কি বলবো? হি ইজ ওয়াকিং অ্যালং দ্য ফুটপাথ, হি ইজ ওয়াকিং অ্যালং দ্য ফুটপাথ। তাহলে অ্যালং মানে কি? অ্যালংটা নোট করে নাও। অ্যালং মানে হচ্ছে মোশন টেকিং আ fixed path, motion taking a fixed path, motion taking a fixed path along the footpath, he is walking along the footpath। তাহলে alongটা কি না? motion taking a fixed path, মানে কোনো একটা ফিক্সড পাথ ধরে যখন কেউ যাচ্ছে, motion taking a fixed path, সেটা হচ্ছে along। ঠিক আছে, তো এই থ্রু, টু টুয়ার্ডস, ইনটু, ইন, থ্রু, অ্যাক্রস, অ্যালং, এই পুরো জিনিসটাকে তোমাদের আমি মানে একটা পিক্টোরিয়াল ডেসক্রিপশন দিয়ে ভিজুয়ালাইজ করে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা পয়েন্টগুলোকে মাথায় রাখো, ভবিষ্যতে এই ধরনের প্রিপোজিশন যদি কখনো পাও, বেসিক্যালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্লোজ টেস্ট, ফিলার্সে যদি থাকে, তোমরা সিচুয়েশান অনুযায়ী ইউজ করবে। কি বলতে চাইছে, ডিরেকশান বলছে না ডেস্টিনেশন বলছে, ক্রস করে ফেলেছে না ক্রস করছে, ভেতরে ঢুকে গেছে না ভেতরে ঢুকছে, এই ব্যাপারগুলো মাথায় রাখবে। যদি ডেস্টিনেশন বলে সেক্ষেত্রে ট্রু, সেক্ষেত্রে ট্রু হবে। যদি ডিরেকশন বলে সেক্ষেত্রে টুয়ার্ডস। যদি কোনো একটা জায়গাকে ক্রস করছে সেক্ষেত্রে ক্রসিং, ক্রস করে এপাশে এসছে ক্রসিং দ্য প্লেস। ভেতরে ঢুকছে সেক্ষেত্রে ইনটু, আই অ্যাম গোয়িং ইনটু দ্য রুম, আমি ভেতরে ঢুকে পড়েছি, নাও আই অ্যাম ইন দ্য রুম। তাহলে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্লোজ টেস্টের জন্য খুবই তোমাদের দরকার এগুলো। নেক্সট নাম্বার 12 আমরা দেখব বিহাইন্ড আর বিফোর এর ইউজটা কোথায় হয়। প্রিপোজিশনের নাম্বার 12 কনফিউজিং প্রিপোজিশন বিহাইন্ড অ্যান্ড বিফোর। দেখো বিহাইন্ড মানে আমরা জানি বেসিক্যালি পিছনে, আর বিফোর মানে আমরা কি জানি? বিফোর মানে আমরা জানি সেটাও তোমার আগে। এবার কোথায় আমরা বিহাইন্ড ইউজ করব আর কোথায় আমরা বিফোর ইউজ করব, এটা কিন্তু ভাইটাল। ধরো যখন আমি জায়গা হিসাবে পিছন বলছি, সেক্ষেত্রে আমরা কি বলবো? বিহাইন্ড ইউ, বিহাইন্ড সামওয়ান। কিন্তু এর সাথে বিফোরটা বেসিক্যালি কখন হয়? বিফোরটা বেসিক্যালি টাইমের সাথে হয়, বিফোর আফটার। এটা ধরো এখানে আমি বলছি শি অলওয়েজ স্ট্যান্ডস বিহাইন্ড মি। ধরো এক্সাম্পল দিচ্ছি আমি, শি অলওয়েজ স্ট্যান্ডস ড্যাশ মি, মানে সবসময় সে আমাকে সাপোর্ট করে বা সে আমার পিছনে দাঁড়ায়। শি অলওয়েজ স্ট্যান্ডস বিহাইন্ড মি। তাহলে এখানে বিহাইন্ডটাকে আমি দুভাবে ইউজ করতে পারি, প্লেস হিসাবে বা সাপোর্ট হিসাবে। বা এখানে বেসিক্যালি এটা প্লেস হিসাবে ইউজ হচ্ছে, তাহলে বিহাইন্ড মানে বেসিক্যালি এখানে ইউজ হচ্ছে কী হিসাবে? প্লেস হিসাবে। বেসিক্যালি বিহাইন্ড বলতে আমরা এখানে ইউজ করব প্লেস হিসাবে। এবার এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে বিফোর, এটাকে নোট করে নাও। তাহলে বিফোরটা বেসিক্যালি আমরা কি ইউজ করব? এটা আমরা ইউজ করব টাইম হিসাবে, মানে টাইমে আগে। ঠিক আছে, প্লিজ কাম বিফোর 5 o'clock, 5টার আগে তুমি আসো। তাহলে এটা বেসিক্যালি সহজ জিনিস। নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি আছে? একটা যে বিহাইন্ড, আর একটা কি আছে? ওয়াইল, হোয়েন, আর কি আছে? ওয়াইল, হোয়েন, আর কি আছে বলো? ডিউরিং। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 13 ওয়াইল, ডিউরিং আর ওয়েন।
while, during আর when। তাহলে ফার্স্ট আমরা আসছি when এই তিনটেই কিন্তু কনজাংশন, এরা জয়েন করে। তাহলে whenটা ইউজ করব কখন? ইট ইজ ইউজড ফর পয়েন্ট অফ টাইম, মানে একটা পার্টিকুলার মুহূর্তের জন্য। ধরো বললাম আমি যখন তোমাকে দেখলাম ডাকলাম, when I saw you I called you, ঠিক আছে? ইট ইজ ইউজড ফর অ্যাকশনস happening at a point of time, it is used for the action happening at a point of time। এক্সাম্পল দিচ্ছি, ধর এক্সাম্পল বললাম when I saw you I called you, when I saw you I called you, when I saw you I called you। এবার ধরো বললাম while এর ইউজ কখন হবে? it is used for the action happening together, it is used for the action happening together for a certain time, মানে কিছু একটা টাইম ধরে যখন অ্যাকশনটা হচ্ছিল। ধরো বললাম যে she was dancing while her brother was singing, ঠিক আছে? ধরো বললাম she was dancing, এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম she was dancing while her brother was singing, তাহলে ওর ভাই যখন গান করছিল তখন সে নাচছিল। তার মানে কি এই whileটা কি ইন্ডিকেট করে? যখন দুটো অ্যাকশন একই সাথে চলছে, এই ধরনের কোনো ডিউরেশনকে ইন্ডিকেট করে। এবার নেক্সট হচ্ছে কি ডিউরিং। তাহলে বেসিক্যালি ডিউরিং মানেও ডিউরেশন আর while মানেও ডিউরেশন। তো ডিউরিংয়ের সাথে whileএর ডিফারেন্সটা কি? দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমাদেরকে জানতে হবে। ডিউরিংয়ের সাথে whileএর কি ডিফারেন্স? দেখো, ডিউরিং তার সাথে while, কারণ ডিউরিংটাও whileকে ইন্ডিকেট করে বেসিক্যালি, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আছে। ডিউরিংটা মনে রাখবে, ডিউরিংয়ের পরে কি হয়? ডিউরিং প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। ডিউরিংয়ের পরে কি থাকে? ডিউরিংয়ের পরে নাউন বা অ্যাডজেক্টিভ থাকে। এক্সাম্পল দিচ্ছি, ধরো বললাম হি ওয়াজ, এখানে লিখছি এক্সাম্পলটা। ধরো বললাম হি ওয়াজ স্লিপিং, during the meeting, he was sleeping during the meeting। তাহলে এইখানে দেখো ডিউরিং এর পরে আমরা কি ইউজ করেছি? দ্য মিটিং। এই দ্য মিটিংটা কি? দ্য মিটিংটা একটা নাউন না? কিন্তু while যখন বলবো, while এর পরে আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইউজ করি। while এর পরে আমরা কি ইউজ করি? সাবজেক্ট অ্যান্ড ভার্ব। নোট করে নাও, while এর পরে আমরা ইউজ করব সাবজেক্ট অ্যান্ড ভার্ব। while এর পরে আমরা ইউজ করব সাবজেক্ট অ্যান্ড ভার্ব। কিভাবে ইউজ করব? এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম যে while
একটা তো বলেছি while I saw you I call you, বা while she was dancing her brother was singing. আরেকটা দিচ্ছি, ধরো বললাম I did not say anything. I did not say anything. I did not say anything while I was playing. I did not say anything while I was playing. মানে এখানে whileটা কেন বলছি, দেখো while এর পরে I সাবজেক্ট, ভার্ব হচ্ছে was, তাহলে এরপরে কি আছে, একটা সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে এরপরে কি আছে, একটা সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তাহলে মনে রাখবে while আর ডিউরিং এর মিনিং একই, কিন্তু ডিউরিং এর পরে নাউন তথা অ্যাডজেক্টিভ হয়, নাউন অর অ্যাডজেক্টিভ, বাট while এর পরে একটা কমপ্লিট ফ্রেজ হয় সাবজেক্ট আর ভার্ব দিয়ে। ঠিক আছে, আর কিছু আছে, এনিথিং এলস? না স্যার। আচ্ছা, আরও কয়েকটা বলছি, নোট করো। হ্যাঁ, এই কটা আমি শুরুতে দিয়েছি, তার মানে এই নয় যে এখানেই শেষ, এর পরেও অনেক কিছু আছে। নেক্সট 14 নাম্বার লেখো, এটা খুব ইম্পর্টেন্ট। অপোজিট আর ইন ফ্রন্ট অফ, অপোজিট আর ইন ফ্রন্ট অফ, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? অপোজিট আর ইন ফ্রন্ট অফ এর মধ্যে কি ডিফারেন্স? ধরো আমি যদি বলি হি ইজ স্ট্যান্ডিং অপোজিট টু মি আর হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, এর মানেটা কি? আমি দুটো সেন্টেন্স লিখছি, একটা হচ্ছে হি ইজ স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং opposite to me, he is standing opposite আর এখানে দেব in front of, তাহলে he is standing opposite to me আর এখানে দিচ্ছি he is standing in front of me। তাহলে অপোজিটের সাথে ইন ফ্রন্ট অফ এর কি ডিফারেন্স? হি ইজ স্ট্যান্ডিং অপোজিট টু মি, হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি। তাহলে মনে রাখবে এখানে ডিফারেন্সটা কোথায় হচ্ছে। এর ডিফারেন্সটা হচ্ছে যখন তুমি বলছো হি ইজ স্ট্যান্ডিং অপোজিট টু মি, তাহলে মনে রাখবে ফেসিং ইচ আদার। অপোজিট মানে কি, এখানে মানেটা বলছি, অপোজিট মানে কি? অপোজিট মানে হচ্ছে ফেসিং ইচ আদার, অলওয়েজ রিমেম্বার। অপোজিট মানে হচ্ছে ফেসিং ইচ আদার, ফেসিং ইচ আদার। আর ইন ফ্রন্ট অফ মানে সেম ডিরেকশন, সেম ডিরেকশন। ইন ফ্রন্ট অফ মানে কি? সেম ডিরেকশন। তাহলে ব্যাপারটা কি? আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সামওয়ান ইজ স্ট্যান্ডিং হিয়ার। এবার তোমার দিকেই মুখ করে অন্য একজন তাকিয়ে আছে, তাহলে সেও দাঁড়িয়ে আছে, ধরো এখানে, সেও এখানে দাঁড়িয়ে আছে। তাহলে এই দুজনকে আমরা কি বলবো? ইউ আর, ধরো হি ইজ স্ট্যান্ডিং অপোজিট টু মি, অপোজিট মানে ফেসিং ইচ আদার, মানে আমাকে ফেস করে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? অপোজিট, অপোজিট টু মি। আর যদি এটাকে আমি এরকম বলি, ধরো এটা, ধরো একজন দাঁড়িয়ে আছে আর এখানে ধরো একজন দাঁড়িয়ে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ইন ফ্রন্ট অফ, মানে একই ডিরেকশানে কিন্তু ফেস টু ফেস নয়,
তাহলে আমি কি বলবো, ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি মানে আমি বলছি, কে না সে রয়েছে ইন ফ্রন্ট অফ মি। বাট এখানে কি বলবো, অপোজিট টু মি, কে এই ভদ্রলোক, সে রয়েছে অপোজিট টু মি। বলো ব্যাপারটা পুরো বোঝা গেল? অপোজিটের সাথে ইন ফ্রন্ট অফের ডিফারেন্স মানে দুটোই তোমার সামনে, কিন্তু যখন তোমার ফেস টু ফেস থাকবে তখন অপোজিট টু ইউ, যখন তোমার সাথে একই ডিরেকশানে ঘুরে থাকবে ইন ফ্রন্ট অফ মি। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার ছবি আঁকছো নাকি? স্যার স্যার আমি যে স্যার আমি আঁকতেই পারছি না স্যার অ্যাকচুয়ালি আঁকতে। তাই ছোটোবেলায় আঁকা শেখোনি? এগুলো তো বেসিক জিনিস। ঠিক আছে, নিজের মতো করে লিখে রাখো, নিজের মতো করে লিখে রাখো, যতটা বুঝতে পারলে, যেভাবে বুঝতে পারলে নিজের মতো করে লিখে রাখো। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের কনফিউজিং প্রিপোজিশন যা যা আছে অনেকগুলোই আমরা আজকে দেখলাম। তো এর পরেও অনেক কিছু আছে, এমন নয় যে এখানেই সব শেষ হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে আজকে কি আর লেখাবো না, আজকে দেরি হয়ে গেছে অনেকটা, কারণ এটা আর একটা ক্লাস চলবে, মানে আরও 2 ঘন্টা লাগবে। স্যার এই পর্যন্ত কাজ হ্যাঁ কি বলছো? অনেকটা স্যার এই পর্যন্ত আচ্ছা তাহলে আজকে